13 পূর্ণ হলো রানা প্লাজা ট্র্যাজেডির। দিনটি ঘিরে নিহতদের স্মরণে সাভারে ধসে পড়া ভবনের সামনে অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। আহত শ্রমিক, নিহত ও নিখোঁজের স্বজন, বিভিন্ন শ্রমিক ফেডারেশন সহ ট্রেড ইউনিয়ন, শিল্প পুলিশ এবং বিভিন্ন সংস্থা রানা প্লাজার সামনে শহীদ বেদিতে পুষ্প অর্পণ করে। এ সময় মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করে শ্রমিকরা। 24 এপ্রিলকে জাতীয়ভাবে শ্রমিক শোক দিবস ঘোষণা, রানা প্লাজার সামনে স্মৃতিস্তম্ভ তৈরি করা, রানা প্লাজার জমি অধিগ্রহণ করে ক্ষতিগ্রস্ত ও আহত শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করা সহ এ ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির কথা জানিয়েছেন তারা। 13 বছর পূর্ণ হলো রানা প্লাজা ট্র্যাজেডির। দিনটি ঘিরে নিহতদের স্মরণে সাভারে অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। এদিকে দুর্ঘটনার দীর্ঘ সময়েও ক্ষতিগ্রস্তরা পায়নি কাঙ্ক্ষিত ক্ষতিপূরণ, হয়নি প্রতিশ্রুত পুনর্বাসনও। ভাগ্যক্রমে বেঁচে ফেরা শ্রমিকদের এখনও তাড়িয়ে বেড়ায় ভয়ালো সেই দিনের ক্ষত। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। অভিশপ্ত রানা প্লাজা ধসের ঘটনায় ওলটপালট হয়ে গেছে অসংখ্য মানুষের জীবন আর জীবিকা। প্রিয়জন হারানো পরিবারগুলোর কান্না এখনো থামেনি। ক্ষতিপূরণের আশায় কেটে গেছে 13টি বছর। রানা প্লাজা ধসের ঘটনা কেড়ে নিয়েছে পরিবারের উপার্জনক্ষম বড় ছেলে আলামিনকে। তারপর থেকেই মা রোমেলা বেগমের জীবন থেকে হারিয়ে গেছে সব সুখ আর শান্তি, ভর করেছে অনিশ্চয়তা। ক্ষতিপূরণ কইছে দিব না, আর খোঁজ খবর নাই, দেয় নাই এত বছর। কালি শুনছি কয় দিব দিব, কয় কিছু তো দিল না, আমার কিছু পাইটাই নেই। ভয়াল সেই দুর্ঘটনায় মেরুদণ্ড ভেঙে যাওয়ায় থমকে গেছে নীলোফা বেগমের জীবন। বিচারের আশায় থাকতে থাকতে নিরাশার কালো মেঘে ঢেকে গেছে জীবন। চোখ বন্ধ করে দেখি বিয়ে মাসে আমার এই পিঠির সাথে ঠেক লাগছে, আর এই ছাদ এসে আমার এই মাথার সাথে ঠেক লাগছে। আজ পর্যন্ত কোনো গার্মেন্টস মালিকের শাস্তি হলো না, কোনো বিচারের আওতায় দেখতেছি না। দিনটি স্মরণে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন শ্রমিক সংগঠন। অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ সহ দাবি উঠেছে দিনটিকে জাতীয়ভাবে শ্রমিক শোক দিবস ঘোষণার। এছাড়াও দাবি উঠেছে বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের। সরকারের কাছে দাবি জানাই দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত। 24 এপ্রিলকে জাতীয় শোক দিবস ঘোষণা, রানা প্লাজার সামনে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ। বৃহত্তম এই শিল্প দুর্ঘটনা দেশের গণ্ডি পেরিয়ে নাড়া দিয়েছিল বিশ্বকে। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। বিভিন্ন উৎস থেকে তেল আমদানি অব্যাহত থাকায় জ্বালানির সংকট কমেছে, গ্রাহকদের ভোগান্তিও কমেছে কিছুটা। দীর্ঘ লাইন থাকলেও তেলের জন্য অপেক্ষার সময় কমেছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও লাইন দেখা গেছে পেট্রোল পাম্পগুলোতে। দাম বাড়লেও চাহিদা অনুযায়ী তেলের সরবরাহ বাড়ানোর তাগিদ গ্রাহকদের। আপেল শাহরিয়ারের রিপোর্ট। কিছুদিন আগেও রাজধানীর রমনা ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ সারি দেখা যেত। এখন সে চিত্র কিছুটা ভিন্ন। 10-12 ঘন্টার অসহনীয় ভোগান্তি আর বিড়ম্বনা কমে আসলেও এখন 2 থেকে 3 ঘন্টা লাগছে তেল নিতে। 3-4 দিন আগেও আমরা এরকম প্রচুর লাইনে ছিল, আজকে দেখা যাচ্ছে খুব ইজিলি তেল পেয়ে যাচ্ছি। এবং নর্মালি তো ধরেন 1000 টাকার তেল দিত, আজকে 2000 টাকার তেল আমরা পেয়েছি। বেশিক্ষণ সময় আমার লাগে নেই, আমার 20 মিনিট সময় লাগছে। তা আমরা আগে যে ভোগান্তিটা পড়েছি এটা আশা করি আর পড়বে না। জ্বালানি তেলের সংকট আতঙ্কে অতিরিক্ত তেল নেয়ার প্রবণতাও কমেছে। ফুয়েল পাসের মাধ্যমে কয়েকটি ফিলিং স্টেশনে তেল দেওয়া হচ্ছে। স্বচ্ছ ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এ সেবার ইতিবাচক প্রভাব পড়েছে। আজকে একটু লাইন কম, এখন শুনলাম শুধু ফুয়েল পাসের জন্য হয়তো লাইন কম, ফুয়েল পাস ছাড়া নাকি দিচ্ছে না। সবগুলো পেট্রোল পাম্প যদি তেল পাইতো তাহলে আমরা হয়তো অন টাইমে তেল পাইতাম। যারা চাকরিজীবী আসলে আমরা যারা চাকরি করি তারা আমাদের সকালবেলা 9টা থেকে 5টা পর্যন্ত অফিস করতে হয়, এরপরে এসে যদি লাইনে দাঁড়াইতে হয়, এটা তো আসলে অনেক দুঃখজনক। সরকার ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে, তবে শুক্রবারে ডিপো থেকে তেল না দেওয়ার অভিযোগ করেছে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। অন্য সময় আমরা 18,000 তেল দেয়, 27,000, কালকে আমরা 31,500 তেল দিছে। দিলে কেউ আজকে আবার বন্ধ করে দিছে। শুক্রবার তেল দেয় নাই, আজকে দিব না। এটা আবার একটু চাপ
বাড়ার সম্ভাবনা আছে, যেহেতু কালকে তেল পাইবো না, আজকে বিকালে তেল পাইবো না। রাজধানীর বাইরেও কমেছে তেলের জন্য অপেক্ষার লাইন। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। রাজশাহীতে কলেজ শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। গণমাধ্যমে মারধরের ভিডিওটি ভাইরাল হয়, তবে ওই বিএনপি নেতার দাবি কলেজ শিক্ষিকা তাকে আগে চড় মারেন। বৃহস্পতিবার রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাউকান্দি সরকারি ডিগ্রি কলেজে এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা আগামী 4 এবং 5 মে দাউকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয়ভাবে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আর্থিক সহযোগিতার জন্য এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি জয়নগর ইউনিয়ন বিএনপির নেতাদের নিয়ে কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করতে যান। সেখানে উপস্থিত ইংরেজি বিভাগের শিক্ষিকা আলেয়া খাতুন হীরা বৈঠকের ভিডিও করার সময় বিএনপি নেতার সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বিএনপির এক নেতা পায়ের স্যান্ডেল খুলে হীরাকে মারধর শুরু করে। কলেজ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। কিছু মানুষ অনৈতিক ব্যবসা করে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জ্বালানি তেল নিয়ে যারা জনগণকে দুর্ভোগে ফেলেছে তাদের প্রতিহত করতে হবে। অন্যদিকে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের ছাড় দেয়া হবে না। হাসান মাহমুদের রিপোর্ট। ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, সরবরাহের কারণে দেশে জ্বালানি তেলের সমস্যার সৃষ্টি হয়নি, এটি কৃত্রিমভাবে তৈরি করা। এই সমস্যাটা তেল কমের জন্য নয়, সরবরাহ কমার জন্য নয়, এই সমস্যাটা কিছুটা হচ্ছে তৈরি করা। দুঃখজনক ভাবে কিছু মানুষ এখানে একটা অনৈতিক ব্যবসা শুরু করেছে, যে ব্যবসাটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে। কেউ যেন কোনোভাবেই দুর্নীতি করে এই সময় মন্ত্রী দুর্নীতির সময় কেউ যেন কোনো এই তেল বিক্রি করে ফায়দা না লুটতে পারে, তার জন্য ব্যবস্থা করতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকার শান্তিপূর্ণভাবে দেশকে এগিয়ে নিতে চায়, কিন্তু কেউ অস্থিতিশীলতা তৈরি করে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করলে কোনো ছাড় দেয়া হবে না। তবে সমস্যা নেই কথাটা বলার কোনো সুযোগ তো নয়, সমস্যা তো দেশের বাইরে। এই বাইরের সমস্যাকে আমাদেরকে ম্যানেজ করতে হচ্ছে। যারা স্থিতিশীলতা নষ্ট করবে তারা সে যেই হোক, এখানে আইনের চোখে কাউকে ছাড় দেওয়া হবে। এদিকে 1 মে নয়াপল্টনের শ্রমিক সমাবেশ সফল করতে অনুষ্ঠিত সভা শেষে এক ব্রিফিংয়ে উঠে আসে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে দেশে উদ্ভূত সংকট পরিস্থিতির প্রসঙ্গ। এই যে ইরান, ইসরায়েল, আমেরিকার যে যুদ্ধটা, এটা তো স্বাভাবিক ছিল না, এটা তো প্রত্যাশিত ছিল না আর কি। কিন্তু এই সরকারের জন্য সবচেয়ে বড় সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে এটা, যেটার ব্যাপারে সরকারের কোনো হাত ছিল না। এটা আমাদের বিরোধী দলও করে নাই, আমাদের দেশের জনগণও করে নাই। 1 মে বিএনপি কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সরকার গণভোট নিয়ে জাতির সাথে বেইমানি করছে অভিযোগ করে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জুলাইয়ের সাথে প্রতারণা করলে কাউকে ছাড় দেয়া হবে না। এ সময় তিনি সংসদ আর রাজপথে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন। বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত সমাবেশে 11 দলের নেতারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে আবারও মুক্তিযুদ্ধ সংঘটিত হবে। জুবায়ের প্রধানের রিপোর্ট। কাঠফাটা তপ্ত দুপুরে লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ডাকে সারা দেশ থেকে নেতাকর্মীদের এই উপস্থিতি। গণসমাবেশে যোগ দেন 11 দলের শীর্ষ নেতারা। সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত আমির সবাইকে জুলাই সনদ বাস্তবায়নের লড়াইয়ে অংশ নিতে প্রস্তুত হওয়ার আহ্বান জানান। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত জীবন যাবে, কিন্তু মাথা নত করব না ইনশাআল্লাহ। জুলাইকে সম্মান করব, বুকে ধারণ করব, জুলাইয়ের সাথে বেইমানি করব না। আর জুলাইয়ের সাথে যারা বেইমানি করবে তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না। যুবকদেরকে অনুরোধ করব, তৈরি হন। বলবেন আর কতবার জীবন দেব, দেশের জন্য যতবার প্রয়োজন আমিও তোমাদের কাতারে দাঁড়িয়ে বলছি, আমিও যুবক, জীবন দিতেই থাকবো ইনশাআল্লাহ।
সমাবেশের সভাপতির বক্তব্যে মাওলানা মামুনুল হক সরকারের সমালোচনা করেন। ক্ষমতাসীন বিএনপিকে বলতে চাই, আপনারা ঐতিহ্যের 50 বছরের রাজনীতিকে বিশ্বাসঘাতকতা করবেন না। বাংলাদেশী জাতীয়তাবাদ এবং বাংলাদেশের স্বাধীন জাতিসত্তার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখান, আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সমাবেশে বক্তারা বিশ্ববিদ্যালয়গুলোতে উত্তপ্ত পরিস্থিতির জন্য সরকারের সমালোচনা করেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে সৎ লোকদের ছাঁটাই করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিরোধী জোটের নেতারা। কোনো সৎ লোককে তারা কোনো পদে রাখবে না। তারা চায় তাদের যারা গুণগান করে, তাদের কথা অনুযায়ী চলে, দুর্নীতি করতে পারবে, চাঁদাবাজি করতে পারবে, তাদেরকে মনোনয়ন দেবে, তাদেরকে পদায়ন করবে। পূর্ববর্তী জালেম ওই রাজাকার ন্যারেটিভ সৃষ্টি করে এখন কিন্তু ভারতে পালিয়ে গেছে। এই গুপ্ত ন্যারেটিভ সৃষ্টি করে রক্ষা পাওয়া যাবে না। কথাবার্তা পরিষ্কার, গণভোটের জনরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে গেলে পালিয়ে যাওয়া ফ্যাসিস্টের মতো পরিণত হবে বলেও সতর্ক করে দেন 11 দলের নেতারা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিয়েছেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসাক সরকার, কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি এবং শেরেবাংলা একে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে তারা এনসিপিতে যোগ দেন। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তাদের ফুল দিয়ে বরণ করেন। এ সময় নাহিদ ইসলাম বলেন, নতুন বা পুরাতন স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও ঐক্যবদ্ধ হবে। নির্বাচিত সরকার আসার পর গণভোটকে অস্বীকার করেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশকে বিপথে যেতে দেওয়া হবে না। যারা পরিবর্তন চায় তাদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার নির্বাচনে তারুণ্য নির্ভর দল এনসিপি বড় জয় পাবে বলে আশাবাদ জানান তিনি। এই দেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, দেশে অর্থনৈতিক বৈষম্য দূর হবে। সেই সংস্কারগুলোকে এই সরকার একে একে বাতিল করে দিচ্ছে। আমরা দেখছি আবারও ব্যাংক লুটেরারা নানাভাবে ব্যাংক লুটেরাদের জন্য সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। নানাভাবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও পেশি শক্তির রাজনীতি, ক্ষমতার যে রাজনীতির দাপট, সেটি আবার নতুন করে তৈরি হচ্ছে। ফলে ফ্যাসিবাদ বা নতুন কোনো স্বৈরতন্ত্র বা পুরনো স্বৈরতন্ত্রকে টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে। ফ্যাসিস্ট বিরোধী ছাত্র সংগঠনগুলোর মাঝে বিভেদের কারণে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আবারও মাথা চারা দিয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের ক্যাফেটেরিয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের 26টি ইউনিটের নেতাদের সাথে সাংগঠনিক সভা শেষে ছাত্রদল সভাপতি এসব কথা বলেন। আবারও যদি এই ছাত্রলীগ যেভাবে পুনর্বাসিত হচ্ছে, কিংবা কেউ না কেউ ঘোষণা দিয়ে ছাত্রলীগ আওয়ামী লীগ পুনর্বাসন করছে, এনসিপি দলে নিচ্ছে, কিংবা শিবির তো ইতিমধ্যে তাদের নিয়েছে, তো আগামীতে যখন হবে, যদি কোনো কারণে তারা পুনর্বাসিত হয়, এই উসমান হাদির কথাই আমি পুনরাবৃত্তি করতে চাই যে তারা কিন্তু আবার সুপ্ত অবস্থায় চলে যাবে।